জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে কি ঘটছে তা নিয়েই এখন আয়োজন, এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2024-25 অর্থবছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন 2030 সাল নাগাদ রাজধানীতে কোনো যানজট থাকবে না। বলেন আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কর ছাড়ের সুবিধা বহাল রাখার সুপারিশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া কালো টাকা সাদা করার সুবিধা বহাল রাখার কারণ ব্যাখ্যা করেন সংসদ নেতা। মনুষ্য সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক সংঘাত, যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এইগুলি মোকাবেলা করেই তো আমাদের চলতে হচ্ছে। আমরা তারপরেও দেখেছি সারা বিশ্বব্যাপী জীবন জীবিকার যে ঝুঁকি এবং মূল্যস্ফীতি, বাংলাদেশ তো এর থেকে দূরে নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লাগলো, স্যাংশন হলো, প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেল। আমাদের বিশ্ববাজারে আমরা দেখলাম জ্বালানি তেল, সার, গ্যাস, ভোজ্য তেল, গম, চিনি, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে এবং পরিবহন খরচ বেড়ে গেছে। ওই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবু মানুষের যাতে কষ্ট না হয়, যেখানে যত টাকা হোক আমরা তা খরচ করেছি এবং মানুষের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। অনেক উন্নত দেশও তারা পারেনি। বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে, সেজন্য সে আলাদা রেল লাইনও করে দিচ্ছি, খুব শীঘ্রই সেটা শেষ হবে। কাজে সে ব্যবস্থা আমরা নিয়েছি। 2030 সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না। মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে এবং মানুষের জীবন মানও উন্নত হবে। সেই সাথে সাথে আমাদের বিভাগীয় শহরগুলি, এই বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের আমরা ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি। অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি, সে পদক্ষেপও আমরা নেব। হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে 30 জুন 2024 তারিখের মধ্যে যে সকল প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের জন্য বিদ্যমান কর অব্যাহতির সুবিধা আমরা অব্যাহত রাখবো। কারণ কর থাকবে না, যেটা কর দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে। কালো টাকার সাথে এটা কালো টাকার সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রীর মতো অর্থমন্ত্রীও আসছে বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আশাবাদ জানিয়েছেন। বাজেট নিয়ে সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী বলেন দেশে শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। চরম দারিদ্র নেমে আসবে শূন্যের কোঠায় এবং দারিদ্র সীমার নিচে থাকবে 3%-এরও কম মানুষ। এ লক্ষ্যে উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্যের হার কমানোর উপর আমরা সব সময় বিশেষ নজর দিয়ে আসছি। উন্নয়নের সুফল সকলের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল অবলম্বন করে আসছে। ফলে দেশে দারিদ্র ও অতি দারিদ্র্যের হার 2022 সালে যথাক্রমে 18.7 ও 5.6% নেমে এসছে, যা 2010 সালে ছিল যথাক্রমে 31.5 এবং 17.6%। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে বাংলাদেশকে 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল শুক্রবার ঋণ অনুমোদন করে বিশ্বব্যাংকের নির্বাহী পরিষদ। আজ এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ জানান বে টার্মিনালটি হবে বাংলাদেশের গেম চেঞ্জার, যেখানে প্রতিদিন আনুমানিক 1 মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। বাড়বে ব্যক্তিগত বিনিয়োগ। এছাড়া এর মাধ্যমে বড় আকারের জাহাজগুলোকে ঘোরানো সহজ হবে। বর্তমানে বছরে চট্টগ্রাম বন্দর 30 থেকে
32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করে। বে টার্মিনাল প্রকল্প সম্পন্ন হলে বছরে যা 50 লাখে উন্নীত হবে। সরকার ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সাথে কানেক্টিভিটি তৈরি করতে চায়। ভারতের ভূখণ্ড ব্যবহার করেই সে কানেক্টিভিটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগের এক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, কানেক্টিভিটি এ অঞ্চলের বাণিজ্য আর অর্থনীতিতে গতি আনবে। এরই মধ্যে ভারতের সাথে রেল ও সড়ক পথে একাধিক সংযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। এসব পথে হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এতে উপকৃত হচ্ছে দুই দেশের সাধারণ জনগণ। কিন্তু বিএনপি না বুঝেই এর সমালোচনা করছে এবং মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না, সেটি আমার বোধগম্য নয়। এবং সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে। আমরা ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করেছি। ভুটানের সাথেও আলাপ আলোচনা চলছে। সেই কানেক্টিভিটিকে আমরা আরো বাড়াতে চাই। হয়রানির কারণে মানুষ কর দিতে চায় না, তবে কর হ্রাস ও ব্যবস্থাপনা সহজ করলে তৃণমূলেও কর আদায় বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে জেলার ২৬টি ইউনিয়ন পরিষদে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। করের আওতার বাইরে থাকা ব্যক্তিদের আয় রোজগার বৃদ্ধি করে তাদেরকেও করজালের মধ্যে আনতে হবে। বক্তব্যে সালমান এফ রহমান দেশের অর্থনীতির সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, শিগগিরই ডলার সংকট কেটে যাবে। এছাড়া স্থানীয় সরকার প্রশাসনকে আয় বৃদ্ধিতে সারা দেশে মডেল তৈরির নির্দেশ দেন এলজিআরডি মন্ত্রী। আপনার রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি, এভরিবডি হ্যাভ টু বি কনভার্টেড অ্যাজ এ ইনকাম জেনারেটিভ পারসন। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা একটা পরিবর্তন আনতে পারবো। আশা করি আপনারা জনপ্রতিনিধিরা এই ঢাকা আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আগামী দিন আমরা হয়তো যে চিন্তাটা করি যে সারা বাংলাদেশের সব জনপ্রতিনিধিদেরকে নিয়ে আপনারাই নেতৃত্ব দিবেন উন্নতের। জনগণ কিন্তু ট্যাক্স দিতে চায়, কিন্তু এত বেশি হয়রানি করা হয় ট্যাক্স কালেকশনের সময়, তারা কিন্তু ট্যাক্স যারা দিতে চায় তারা ট্যাক্স দেওয়া থেকে দূরে থাকে। অর্থনীতির উপরে এখন চাপ আছে, এটাও কিন্তু আমাদের খুব শীঘ্রই আমরা এটা মোকাবিলা করতে পারবো। আপনারা জানেন ডলারের সমস্যা ছিল, আমি কিন্তু বলেছিলাম ইনশাল্লাহ ডলারও ৩-৪ মাসের মধ্যে এই ডলারের সমস্যাটা সমাধান হবে। এখন অনেকটা সেই সমাধানটা হয়ে যাবে। আন্দোলনের নামে বিএনপি আবারও বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভায় তিনি বলেন, বিদেশে সবাই আমাদের বন্ধু। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না, দলীয় নেতারা বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছে, বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, দুর্নীতিবাজের ক্ষমা নেই। সরকার হটানোর আন্দোলন করছে। পরিষ্কার বলে দিতে চায়, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেয় না সরকার, এমনটাই দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি কথা বলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এছাড়া সরকার ভারতের কাছে নিজেদের স্বার্থে দেশকে বিলিয়ে দিচ্ছে বলে দাবি করেন তিনি। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তারা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তাও করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক তেনার হাজার হাজার কোটি টাকার মালিক। সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনারা কিভাবে মালিক। এরকম ঠক বাঁচতে গাও জার হয়ে যাবে। এখন চারদিকে ইচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। দুপুর 1টার দিকে সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির পাশের ছড়ায় কাজ করছিলেন আবু বক্কর নামে ওই ব্যক্তি। এ সময় হঠাৎ পাহাড়ের মাটি এসে তার উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গেল কয়েকদিন ধরে বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে মাটি ধসের ঘটনা ঘটছে। এতে ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন, দেশের ৩৬,০০০ চরাঞ্চলে আমার চর আমার পল্লী গঠন করবে সরকার। এছাড়া চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুপুরে রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 7 তলা বিশিষ্ট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বলেন, বর্তমান সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছে। আওয়ামী লীগ সরকার তৃণমূল মানুষের সরকার বলেও জানান তিনি। এ সময় বিআরডিবির প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের শতরঞ্জি পাট পণ্যের স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এরপর উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। আমাদের সরকার হচ্ছে রুট লেভেলের সরকার। আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার সবসময় নিরন্ন মানুষের জন্য কাজ করে। আপনারা জানেন, এই রংপুরের মঙ্গা দূর করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার একক প্রচেষ্টায়, একক উদ্যমে, একক উদ্যোগে আজকে রংপুরের মানুষ আর মঙ্গা নাই, আর কেউ মফিজ বলে ডাক দেয় না। এখন রংপুরের মানুষ পারলে অন্য এলাকার মানুষ মফিজ বলে ডাকে। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50 ভাগের বেশি ভোট না পাওয়ায় শীর্ষ 2 প্রার্থীর মধ্যে আগামী 5 জুলাই ফিরতি লড়াই হবে। শনিবার ভোট গণনা শেষে এ তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ তথ্য অনুসারে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 10.4 মিলিয়ন ভোট, আর 9.5 মিলিয়ন ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রক্ষণশীল নেতা সাইদ জালিলি। গণনা করা হয়েছে মাত্র 24.5 মিলিয়ন ভোট। গেল 19 মে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 2025 সালের জুন মাসে নির্বাচন হওয়ার কথা থাকলেও রাইসির মৃত্যুতে আগাম নির্বাচনের ঘোষণা দেয়া হয়। যদিও এবারে নির্বাচনে ভোটারদের উপস্থিতি বিগত বছরের তুলনায় অনেক কম চোখে পড়ে। ফলে ভোটার উপস্থিতি বাড়াতে শুক্রবার কয়েক দফা বাড়ানো হয় ভোট গ্রহণের সময়। তারপরও ভোটার উপস্থিতির হার ছিল মাত্র 40%। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।